আইনের শাসন এমন একটা জিনিস, একজন মিনিস্টারের ছেলের জন্য যে নিয়ম হবে, একজন মজুরের ছেলের জন্যও সেই নিয়ম হবে, একজন রিক্সাওয়ালার ছেলে মেয়ের জন্য একই নিয়ম হবে। আমি সিঙ্গাপুর প্রবাসী, গত 30 বছর ধরে আমি সিঙ্গাপুরে থাকি। সিঙ্গাপুরে আমার বিজনেস আছে। 30 বছরে শুধু এটুকুই বলবো যে আমাদের শুধু শরীরটা সিঙ্গাপুরে থাকে, আমাদের মন সবসময় বাংলাদেশে পড়ে থাকে। বাংলাদেশে তথা চুয়াডাঙ্গার মানুষ কিভাবে আছে, বাংলাদেশ কিভাবে চলছে, বাংলাদেশকে কিভাবে উন্নতির শিখরে নিয়ে যাওয়া যায়, সবসময় আমাদের মনের মধ্যে এই চিন্তা থাকে। আমাদের বললাম যেটা, যে আমাদের শুধু দেহটা বিদেশে থাকে, মনটা এখানেই পড়ে থাকে। সিঙ্গাপুরে তো দীর্ঘদিন থাকি। এখানে সিঙ্গাপুর এমন একটা জায়গা যেখানে বাংলাদেশের সমস্ত রাজনীতিবিদ, আমাদের যে সরকারি কর্মকর্তা, সবাই সিঙ্গাপুরে ফ্রিকুয়েন্টলি কাজের জন্য যাতায়াত করে। সেজন্য আমার সাথে সবার একটা ভালো সম্পর্ক এবং প্রত্যেকের সাথে আমাদের নিবিড় সম্পর্ক। তো আমরা ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আমরা 1,50,000 বাংলাদেশি যারা সিঙ্গাপুর থেকে রেমিটেন্স পাঠাচ্ছি বাংলাদেশে, তাদেরকে কিভাবে একটু টেক কেয়ার করা যায়, তাদেরকে সার্ভিসটা আর একটু কিভাবে উন্নত করা যায়। সিঙ্গাপুরে বিভিন্ন ব্যাংক, 4টা ব্যাংক আছে, ওখানে ব্যাংকগুলির সার্ভিস কিভাবে উন্নত করা যায় এবং বাংলাদেশের উন্নয়নে আমরা কি ভূমিকা নিতে পারি এবং বাংলাদেশে এসে আমরা ব্যাংকিং সেক্টরে ইনভেস্টমেন্ট করে কি ধরনের সুযোগ সুবিধা পেতে পারি, এই বিষয়গুলি নিয়েই মূলত আলোচনা। সিঙ্গাপুর বাংলাদেশ বিজনেস চেম্বারের সভাপতি ছিলাম, তার আগে আমি অর্গানাইজিং সেক্রেটারি ছিলাম। অ্যাকচুয়ালি 2010 সালে আমরা বাংলাদেশ বিজনেস চেম্বার অফ সিঙ্গাপুর তৈরি করি। তো তারপর থেকে আমরা বাংলাদেশি ইনভেস্টমেন্টের জন্য সিঙ্গাপুর গভর্নমেন্টের সাথে আমরা সেভারাল টাইমস মিটিং করেছি এবং 2014 থেকে 2018 সাল পর্যন্ত পরপর 14, 15, 16, 17, 18 5 বার আমরা টিম নিয়ে বাংলাদেশে এসেছি ইনভেস্টমেন্ট সেমিনারের জন্য। তো আমরা দেশপ্রেম থেকে আমরা সবসময় আমাদের যে রেকর্ড, সেই রেকর্ডটা আমরা বাজাতেই থাকি দেশের উন্নতির জন্য। আমরা রাজনীতিবিদ বলেন, সরকারি কর্মকর্তা, সবাইকে আমরা এর একই ছায়া তলে আনতে চাই, একই ছাদের তলে আনতে চাই। তো ডিসিশন মেকিং তো ইজ বাংলাদেশে যারা রাজনৈতিক দল বলেন, কর্মকর্তা বলেন, ডিসিশন মেকিং তো তাদের বিষয় না। অফকোর্স তারা আমাদেরকে এখানে যখন আমরা আসি, আমরা 40 জন সিঙ্গাপুরিয়ান নিয়ে এসেছিলাম। বিভিন্ন কোম্পানিগুলিতে আমরা ভিজিট করেছি, বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি। বিশেষ করে বলবো প্রাইভেট সেক্টরে অপরচুনিটি ইজ মোর। অ্যাকচুয়ালি 5ই আগস্টের পরে আমরা এই যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, এরপরে আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল অনেক অ্যাকচুয়ালি, যে এখন আমরা দেশে যেতে পারবো, দেশের পরিবেশ ভালো হবে। 30 বছর বিদেশে থেকেছি, আর ভালো লাগে না, দেশে যেয়ে কিছু করব। তো সেই জিনিসগুলি আমরা এখনো তেমন কোনো দৃশ্যমান চেঞ্জ দেখতে পাচ্ছি না, যেটাকে বা যেটার উপরে ডিপেন্ড করে আমি এই দেশে নতুন করে কিছু করব। এখন পর্যন্ত দৃশ্যমান চেঞ্জ আমরা দেখি নাই, কিংবা বিভিন্ন মন্ত্রণালয়গুলিতে, বিভিন্ন গভর্নমেন্ট সেক্টরে, ইভেন প্রাইভেট সেক্টরে যেভাবে ব্যবসা বাণিজ্য উন্নত হওয়ার কথা ছিল সেভাবে হচ্ছে না। এর একটা কারণ হয়তো হতে পারে যে 17 বছর যে আমাদের যেভাবে দেশ শাসন করছে, ফ্যাসিবাদ যেভাবে আমাদের উপরে চেপে বসেছিল, সেই জায়গাগুলি থেকে বেরিয়ে আসতে হয়তো আমাদের সময় লাগতেছে। বাট আমরা আশাবাদী যে আমরা হয়তো নতুন ইলেকশন হলে যারা গভর্নমেন্ট ফর্ম করবে তারা নিশ্চয়ই ব্যবসায়ীদের কথা চিন্তা করবে, কারণ এই দেশকে বাঁচাতে হলে, চালাতে হলে ব্যবসা বাণিজ্য ছাড়া, রোলিং ছাড়া এই দেশ তো চলতে পারবে না। আমরা আশা করি যে যারা পরবর্তীতে নির্বাচিত হয়ে এই দেশ পরিচালনা করার সুযোগ পাবে, এই দেশের নীতি নির্ধারক হবে, তারা নিশ্চয়ই প্রবাসীদেরকে একটা সুন্দর বিনিয়োগের পরিবেশ তৈরি করে দিবে। অ্যাকচুয়ালি এই জগতে আমি মনে করি 2 ধরনের মানুষ আছে। নাম্বার 1, যারা জীবনের সফলতা মনে করে শুধু নিজের জন্য, নিজের পরিবারের জন্য, যারা নিজেকে সবকিছু আত্মকেন্দ্রিক চিন্তা করে যে আমার দরকার, আমার দরকার। এটা হলো নাম্বার 1 টাইপ। আর নাম্বার 2, যারা চিন্তা করে যে আমি তো ভালো আছি, আমার আশেপাশে যারা আছে, হয় নট তাদেরকে নিয়ে আমি ভালো থাকি, একসাথে দে ই ওয়ান্ট টু গ্রো আপ। তো আমার ক্যারেক্টারটাই ছোটবেলা থেকে নাম্বার 2 টাইপের। যে আমি এই যে নাম্বার 2 যারা, তারা করে কি, যে মানুষকে সাহায্য করার চেষ্টা করে, যে আমি মানুষকে সাহায্য করতে চাই। চুয়াডাঙ্গা জেলায় একটা প্রতিষ্ঠান হবে, এটা হয়তো অনেকদিন ধরে আটকিয়ে আছে, ঠিক আছে, আমার বন্ধু ওখানকার সেক্রেটারি, আমার বন্ধু ওখানে বললে হয়ে যায়, হয় নট আমি এইটা করি সব সময়। কিংবা যারা সিঙ্গাপুরে যায়, চিকিৎসায় যায়, বিভিন্ন কাজে যায়, আমি ওনাদেরকে রিকোয়েস্ট করি, আপনাদের তো অনেক বরাদ্দ আসে, হয় নট চুয়াডাঙ্গার জন্য একটু বেশি বরাদ্দ দেন। চুয়াডাঙ্গাকে যদি বলি কালচারাল দিক দিয়ে, কৃষ্টিতে চুয়াডাঙ্গা একটা মননশীল জায়গা, যেখানে
সেখানে সাংস্কৃতিক চর্চা থেকে শুরু করে আপনারা জানেন যে স্বাধীনতা যুদ্ধের যে ইতিহাস, চুয়াডাঙ্গা মেহেরপুরকে ঘিরে এই যে আমঝুপি এবং মুজিবনগর এবং চুয়াডাঙ্গাতে যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়, এই যে চুয়াডাঙ্গার মানুষের যে সেই প্রাচীন কাল থেকে তাদেরকে যে তাদের যে কৃষ্টি, তাদের যে কালচার, তাদেরকে মানুষের জন্য করার যে প্রবণতা, আমার কেমন জানি মনে হয় এই প্রবণতাটা আমাদের চুয়াডাঙ্গার মানুষের মধ্যে আছে। তা আমি চাই যে মানুষকে একত্রিত করে এই চুয়াডাঙ্গা জেলাকে, আমরা আগে যখন ঢাকা ইউনিভার্সিটিতে আমি পড়তাম, আমি ঢাকা রেসিডেন্সিয়ালে পড়তাম, সবাই বলতো ও কোথায় বাড়ি? চুয়াডাঙ্গা। অবহেলিত একটা জায়গা ছিল। কুষ্টিয়া আমাদের মেইন জেলা ছিল, তো সবার মুখে শুনতাম আমাদের জেলা অনেক অবহেলিত। তা আমার একটা পরিকল্পনা, আমার জীবদ্দশায় আমি জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কতদিন বাঁচাবে, বাট এই চুয়াডাঙ্গার সামনে থেকে আমি অবহেলিত শব্দটা সরিয়ে দিতে চাই, যে চুয়াডাঙ্গা অবহেলিত থাকবে না, চুয়াডাঙ্গা সেই লেভেলের উন্নতি সে করে যাবে। দিস ইজ মাই ড্রিম এন্ড আমি চাই যে চুয়াডাঙ্গা সেই লেভেলে যাক, এবং চুয়াডাঙ্গার মানুষকে আমি এই মেসেজ দিতে চাই, আপনারা অনেক ভালো মানুষ আছে, আপনারা এগিয়ে আসেন। আমি একার পক্ষে মানুষের কিছু করা সম্ভব, আপনারা সবাই এগিয়ে আসেন, আমরা যৌথভাবে এই চুয়াডাঙ্গাকে আমরা এগিয়ে নিয়ে যাব। চুয়াডাঙ্গার অনেক ছাত্রছাত্রী আপনারা জানেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মেডিকেলে পড়ে, বুয়েটে পড়ে, কত ছেলে বাইরে পড়াশোনা করতে গেছে, কত মেয়ে বাইরে পড়াশোনা করতে গেছে। আমি একটা ডাটাবেস তৈরি করছি, 750 ছেলে মেয়ের ডাটাবেস আমার কাছে আছে। এগুলি আমি বহু বছর ধরে নার্সিং করি, ঢাকা ইউনিভার্সিটিতে যারা ভর্তি হয়, বুয়েটে যারা ভর্তি হয়, মেডিকেলে যারা ভর্তি হয়, দীর্ঘদিন এটা আমার হবি। আমি যেহেতু চুয়াডাঙ্গা ছাত্র কল্যাণ সমিতির প্রেসিডেন্ট ছিলাম দীর্ঘদিন, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, এই জন্য আমি চাই এই চুয়াডাঙ্গাকে সেই লেভেলে নিয়ে যেতে, এবং আমি যেন চুয়াডাঙ্গার আগে অবহেলিত শব্দটা আমি দেখতে চাই না। আই ওয়ান্ট টু রিমুভ দ্য অবহেলিত শব্দটা, এবং চুয়াডাঙ্গাকে আমি এই বাংলাদেশের মধ্যে একটা উন্নত জেলা হিসেবে দেখতে চাই। এটাই আমার লক্ষ্য। এই দেশের মধ্যে চাঁদাবাজি, এই যে মব, আইন নিজের হাতে তুলে নেওয়া, এই বিষয়গুলি আমাদেরকে অনেক ব্যথিত করে। বিশেষ করে সিঙ্গাপুরের মতো একটা দেশে থাকার পরে আমরা এগুলি যখন দেখি, আমরা অনেক কষ্ট পাই। আমি সবসময় বলি যে আপনারা সংসদে বিভিন্ন জায়গায় বিগত দিনে যারা ছিল, আপনারা বক্তৃতার সময় মুখে মুখে বাংলাদেশকে সিঙ্গাপুর বানিয়ে দেন, অন্যান্য উন্নত দেশের সাথে তুলনা করেন। আমি অনুরোধ করব যারা রাজনীতি করেন, যারা দেশের নীতি নির্ধারক, আমি অনুরোধ করব যে আপনারা মুখে না বলে আপনারা অন্তরে এটা ধারণ করেন যে আমরা এই বাংলাদেশকে, এই চুয়াডাঙ্গাকে আমরা একটাই সেন্টেন্স শুধু আমি বলবো, এই দেশে আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করেন। আপনি যদি আইনের শাসন প্রতিষ্ঠা করেন, তদবির বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে, সবকিছু বন্ধ হয়ে যাবে। কারণ আইনের শাসন এমন একটা জিনিস, একজন মিনিস্টারের ছেলের জন্য যে নিয়ম হবে, একজন মজুরের ছেলের জন্যও সেই নিয়ম হবে, একজন রিক্সাওয়ালার ছেলে মেয়ের জন্য একই নিয়ম হবে। আজকে আমাদের কাছে লোক আসে চাকরির জন্য তদবির করেন, বলে দেন, দিস ইজ আওয়ার কালচার হয়ে গেছে। এই কালচারটাকে উঠাতে হবে। কারণ আমি যখন তদবির করি, যে লোকটা আমার কাছে আসতে পারে, একজন দিন মজুর কিংবা একজন রিক্সাওয়ালা আপনার বড় নেতার কাছে যেতে পারে না, প্রভাবশালী লোকের কাছে যেতে পারে না, কিন্তু তার ছেলে, তার মেয়ে এত মেধাবী, আপনি শুধু চিন্তা করেন, বুকে হাত দিয়ে আমি তদবির করে বস্তা পচা একটা ছেলে মেয়েকে চাকরি দিয়ে দিলাম। দিন মজুরের ছেলে রিটেনে ফার্স্ট হয়েছে, ভাইভাতে ফার্স্ট হয়েছে, এভরিথিং ফার্স্ট, বাট হি অর শি did not get the job. এই কষ্ট আপনি কোথায় রাখবেন? এই কষ্ট আমরা রাখতে চাই না। আমরা চাই যে আইন সবার জন্য সমান হবে, তখন কেউ তদবির করবে না। কারণ আপনি যখনই জানবেন যেখানে আইনের শাসন প্রতিষ্ঠা হয়ে গেছে, যে ভালো রেজাল্ট করবে, যে ভালো নাম্বার পাবে, পরীক্ষায় যে নাম্বার 1 হবে, he will get the job. সে কে, তার চেহারা চেনার দরকার নাই। এইটা আমরা করতে চাই। আপনি শুধু আইনের শাসন করেন, প্রতিষ্ঠা করেন, দেশে সবকিছু বন্ধ হয়ে যাবে। কারণ ব্যবসায়ী জানবে আমাকে তো চাঁদা দিতে হবে না, আমি সমস্ত ক্রাইটেরিয়া মেনটেন করে আই এম ডুইং বিজনেস, তো আমাকে চাঁদা দিতে হবে না, আমি ট্যাক্স ফাঁকি আমি দিতে পারবো না, সিস্টেম হয়ে গেছে, আমি কেন আপনাকে চাঁদা দিব, কেন আপনাকে ঘুষ দিব? এটা তখন ব্যবসায়ী জানবে। আর যে অফিসার মনে করবে যে আমি সরকারি বেতন নিচ্ছি, গভর্নমেন্ট আমার কাছ থেকে 8 ঘন্টা সময় কিনে নিচ্ছে, আমি মানুষকে সেবা দিব, আমি কেন টাকা নিব তার জন্য? এই জন্য শুধু আমি বলবো যে একটাই সেন্টেন্স, এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করলে সবকিছু দূর হয়ে যাবে। রাজনৈতিক দুর্বৃত্তায়ন, আপনার এই যে চাঁদাবাজি, আপনার এই যে নিজের হাতে আইন তুলে নেওয়া, এই যে ঘুষ, সবকিছু, এই যে তদবির করা। আজকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কেন আমাকে তদবির করতেছো, তখন আমাকে বলে যে ভাইয়া, আপনাকে যদি আমি তদবির না করি, আপনার চেয়ে আরো বড় মানুষটা উনি ধরছে, উনার লোকটা তো চাকরি পেয়ে যাবে, আপনি আমার জন্য একটু বলেন। জেনুইন হলে করতাম না। দিস ইজ দ্য কনসেপ্ট অফ বাংলাদেশ। যদি জেনুইন হতো, উনি বলতেছে উনি আমার কাছে আসতো না, কারণ ওর মনের মধ্যে ভয় যে তদবির না করলে ওর চাকরিটা হবে না। আমি যদি না করি, যে তদবির করবে সে পেয়ে যাবে, সে পরীক্ষায় ফেল করলে কিংবা সে পরীক্ষা না দিয়ে চাকরি পেয়ে যাবে। তো দিস ইজ দ্য থিং। আপনি যদি আইনের শাসন প্রতিষ্ঠা করে দেন, সবকিছু ঠিক হয়ে যাবে। এই জন্য আমি বলবো যে আসেন আমরা সবাই মিলে আইনের শাসন প্রতিষ্ঠা করি, তাহলে আপনি ভালো হয়ে যাবেন, আমি ভালো হয়ে যাব। আমার যে দোষ ত্রুটি আছে, আমি সমস্ত দোষ ত্রুটি থেকে দূরে থাকবো।